এখানে আমাদেরকে হারমাত বলা হচ্ছে। আমাদের জীবনের কোনো দাম ছিল না, আমাদের সিকিউরিটি ছিল। পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদেরকে দিয়েছিল যাতে মাওবাদীরা আমাদেরকে না মেরে দিতে পারে। অনেক অফার দেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে। কারা অফার দিল? ভারতী ঘোষ এসপি তৎকালীন সময়ের। কারণ আমাকে কেউ হারমাত বলবে, কেউ আরো কিছু বলবে, তার জন্য আমাদের কিছু যায় আসে না। আমরা মানুষের কাজ করি। হারমাতটা হচ্ছে এখন ইতিবাচক শব্দ, নেতিবাচক নয়। তার কারণটা হচ্ছে যে আমাদেরকে যারা হারমাত বলেছে তারা কিন্তু আমাদেরকে চোর বলতে পারেনি। একটা সময় সংবাদ মাধ্যমে একটা শব্দ বহুল প্রচলিত ছিল, হারমাত। এই হারমাত কারা? হারমাতদের দেখতে কেমন হয়? হারমাতরা কি করে? অনেক কৌতূহল অনেক মানুষের ছিল। তারপরে অনেকটা সময় চলে যায়, গঙ্গা থেকে অনেকটা জল বয়ে গিয়েছে। নতুন প্রজন্ম এই শব্দটা অনেকে শোনেও নি, কিন্তু যদি তারা শোনে তাদের মধ্যেও প্রশ্ন উঠবে যে এই হারমাত কারা। আজকে আমরা আপনাদের জন্য একজন হারমাতকে নিয়ে এসেছি। আমরা দেখাবো হারমাত কেমন দেখতে হয়, হারমাত তারা কি করেন এবং তাদেরকে কেন হারমাত বলা হয়। আমরা কথা বলবো ডালিম পান্ডের সঙ্গে। ডালিম বাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। আপনাকে স্বাগত। ডালিম বাবু, একটা প্রশ্ন, হারমাত এই শব্দটা কি? কারণ আপনার নামের আগেও অনেক সময় হারমাত কথাটা ব্যবহার হয়েছে। হারমাত মানে আপনাকে হারমাত কেন বলা হতো? দেখুন, আমাদের মানুষের মতোই দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে, শরীর আছে। এই এলাকাতেই আমরা থাকি, তাহলে তারপরও আমাদেরকে হারমাত বলা হচ্ছে। কেন বলা হচ্ছে না, এটা একটা বিশেষণ যোগ করেছিল তৎকালীন সময়ে বিরোধী রাজনৈতিক দল টিএমসি। এটা শুধু আমাকে বলা হয়েছে না, যে গোটা এলাকায় যারাই সিপিএম পার্টি এই বিনপুর 1 ব্লকে, লালগড় ব্লকে করতো, তাদের সবাইকেই এই কথাটা বলা হতো। এরা একটা বিশ্লেষণ যোগ করে এটা করতে চাইছিল যে রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার জন্য। সেটা কি, আমাদের একটা অপপ্রচার করে আমাদের বিরুদ্ধে একটা তকমা সাটিয়ে এইসব করে দিয়ে আমাদেরকে যাতে মানুষের কাছে আরো ছোট করা যায়, মানুষের জনসমর্থন থেকে আমরা সরে যাই, সেই জন্য এইসব বলা হতো। কারণ তৎকালীন সময়ে আমরা যখন এখানে আমাদেরকে হারমাত বলা হচ্ছে, আমাদের জীবনের কোনো দাম ছিল না। আমরা সিপিআইএম পার্টিটা করতাম, স্বাভাবিকভাবেই রাজনৈতিকগতভাবে আমাদেরকে এখানে মাওবাদীরা টিএমসির সাথে যৌথভাবে বিরাট আন্দোলন এখানে সংগঠিত করেছিল। এবং আমার এই যে বাড়ি ঘর আজকে আপনারা ইন্টারভিউ করছেন, এই সবটাই আমার কিন্তু নতুন করে তৈরি করা। যদিও ঘরটা আমার বাবার, নতুন করে তৈরি হয়েছে, মানে দরজা জানালা বাড়িতে যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। তারপরে আমাদেরই আবার হারমাত বলা হচ্ছে। এর থেকে বোঝা যায় যে এরা কত তীব্র আমাদের উপর আক্রমণটা সানিয়ে এনেছিল, এই জন্যই যে এই এলাকার জনসমর্থন আমাদের পক্ষে ছিল বলে। একটা প্রশ্ন, যে সেই সময় কি ঘটেছিল, মানে এই যে একটা সুন্দর জঙ্গল, শান্ত পরিবেশ, ধামসা মাদলের আওয়াজ, এই জায়গাটা দাঁড়িয়ে হঠাৎ করে অশান্ত হয়ে পড়েছিল কেন? কি ঘটেছিল তখন? তা মূলত যে ঘটেছিল, যে মাওবাদীরা তৎকালীন সময়ে যারা সিপিআইএম পার্টি করত তাদের বেছে বেছে খুন করছিল, যাতে করে কমিউনিস্ট পার্টিটাকে এখান থেকে শেষ করা যায়। এবং আপনি দেখুন, লক্ষ্য করে, তৎকালীন সময় ঝাড়খণ্ড পার্টি ছিল, এরা আসার পরে কিন্তু এরা একটা তকমা দিচ্ছিল সবাইকে যে এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত লোক, ফলে এদেরকে খুন করতে হবে। এটা নাকি মাওয়িস্টরা বিচার করছিল, টিএমসিরা ঠিক করে দিচ্ছিল, মাওয়িস্টরা বিচার করছিল যে এরা হচ্ছে দুর্নীতিবাজ লোক, এরা পঞ্চায়েত লুটে পুটে খায়, এরা পঞ্চায়েত সমিতি থেকে লুটে পুটে খায়, এদের এইটা হচ্ছে কাজ, অতএব এদেরকে খুন করতে হবে। এবং
আমারই দাদা ওই যে অনুজ পাণ্ডে, তার বাড়িটা যদি আপনি যান এখন দেখবেন একটা ছোট্ট বাড়ি। সেই ছোট্ট বাড়িটাকে কিভাবে প্রচার করা হলো যে আমরা যেন এই গরিব মানুষের মানে লুটপাট করে সব এসব করেছি। এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা, তৎকালীন সময় মানুষও এটা হয়তো একটু বিভ্রান্ত হয়ে গেল। আজকে আপনি লক্ষ্য করুন যে একটা পঞ্চায়েত মেম্বার, যে একটা কাউন্সিলর, এমএলএ এমপি তো ছেড়েই দেন, তারাও কিন্তু 4 চাকা মানে গাড়িতে ঘুরছে। কি হারে দুর্নীতি সমস্ত ক্ষেত্রে রাজ্যে, তো আপনাদের বলতে হবে না, আপনারা সবটাই জানেন। বালি কয়লা চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু। আবার এই পঞ্চায়েতও আপনি কথা বলার হিম্মত নেই কারণ, বিরোধী পার্টি মুছে দিয়েছে, কাউকে কিছু বলা যাবে না, বললেই মানে অ্যারেস্ট হয়ে যেতে হবে। ফলে ওরা চাইছে এই রাজত্বটা ওরা কায়েম করবার জন্যই আমাদের উপর এইসব তকমা দিয়ে আমাদেরকে কিভাবে ফাঁসানো যায়, একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদেরকে প্রায় 8-9 বছর জেলখানায় থাকতে হয়েছে। তারপরে আমরা এসছি। আপনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? আমার যদি নেতায় মার্ডার কেস একটা ছিল, ওই নেতায় যে হামলা হয়েছিল এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমাদের এই এলাকায় যখন এরকম খুন খারাপি হচ্ছে, সেই সময় আমাদের লোকদের 2009 সালে 14ই জুন আক্রমণ ভীষণভাবে গোটা রাত জুড়ে গুলি বোমা বারুদ নিয়ে আক্রমণ করলো মাওবাদী, টিএমসি, সব বিরোধীরা সিপিআইএমের উপরে। ফলে এই গোটা এলাকার মানুষ ঘরছাড়া হয়ে গেল, আমরাও ঘরছাড়া হয়ে এখান থেকে চলে গেলাম। ঘর লুটপাট হয়ে গেল, সব কিছু হলো। আমরা মেদিনীপুরে থাকলাম গিয়ে। কিছুদিন পরে আমরা যখন ফিরলাম এই এলাকায় আবারও, সেই সময়ে নেতায় একটি ঘটনা ঘটলো। যারা ফিরলো তারা কিন্তু কেউ এই যে আমি আজকে যখন বাড়িতে মোটরসাইকেল নিয়ে চলে এলাম এরকম না, একটা যৌথভাবে ফিরছিলাম, 20 জন 25 জন এক একটা জায়গায় থাকছিল। হঠাৎ করে নেতায়ও এরকম 20-25 জন লোক আমাদের সঙ্গে মানে একসাথে ছিল। আমরা তো ছিলাম না, ওখানে যারা ছিল নেতায়ের যারা ঘর ছাড়া, এবং তারা ওইখানে থাকতে থাকতে একদিন আক্রমণ সানিয়ে আনলো মাওবাদীরা, তাদের উপরে মরে গেল গ্রামের লোকরা। সেটাকে গণহত্যা চাপিয়ে দিয়ে টিএমসি একবারে কলকাতা থেকে মমতা ব্যানার্জি, এই শুভেন্দু যে আজকে বিজেপি করছে, এরা এসে কলকাতার সমস্ত জনগণকে নিয়ে এইখানে বাসে ট্রেনে নেমে যে এরা খুন করেছে, এটা সিপিএমের এই হারমাদরা খুন করেছে, এইটা বলে আমাদের একটা তকমা সাটি দেওয়ার চেষ্টা করলো। দিলে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করলো। কে ঘটনা ঘটালো, মাওবাদীরা ওখানে করলো, অনেক রকম সিআইডি তদন্ত হলো, সিবিআই তদন্ত হলো, এখনও কেস চলছে। ফলে পরবর্তী সময়ে যেটা আমরা দেখলাম যে এটাকে করে দিয়ে ওরা একটা এই জঙ্গলমহলকে সিপিআইএম ফিনিশ করবার চেষ্টা করলো, যে লাল ঝান্ডা যেন এই জঙ্গলমহল এলাকায় কোথাও না থাকে। ফলে প্রায় 200-250 কর্মী আমাদের খুন হয়েছে তৎকালীন সময়। তারপরে আবার ওই গ্রামের লোকরা খুন হওয়ার পরে আমরা যারা লিডারশিপ ছিলাম এখানে, আমি, অনুজদা, তপন দে, জয়দেবগিরি, অশ্বিনী চালক, চণ্ডীকরণ, খলিল উদ্দিন, এই প্রত্যেকটি লিডার যারা তৎকালীন সময় সিপিআইএম লিডার ছিল এই ব্লক এলাকায়, তাদেরকে জড়িয়ে দেওয়া হলো কেসটায়। দিয়ে মিথ্যা মামলা আজকে 12-14 বছর চলছে, আমরাও যাচ্ছি। আপনাকে তো গ্রেপ্তার করা হয়েছিল। হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছিল, আমি জেলে ছিলাম 9 বছর 2 মাস 3 মাস। আবার তৎকালীন সময় আমাদের সিকিউরিটি ছিল, পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদেরকে দিয়েছিল যাতে মাওবাদীরা আমাদেরকে না মেরে দিতে পারে, এই ব্যবস্থা করেছিল। এবং প্রত্যেক লোকে, অঞ্জুদার 4টা ছিল, আমার 2টো ছিল, চণ্ডীদার 4টা ছিল, খলিলদার 2টো ছিল, জয়দেবগিরির 2টো ছিল, তপনদের 2টো ছিল, এবং সরকারি দ্বারা মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, তাদেরকে আমাদের সঙ্গে দিয়েছিল যাতে আমাদের প্রাণটা রক্ষা হয়। তাহলে কি সিচুয়েশনটা ছিল, তারপরে আমরা হারমাত হয়ে গেলাম, আমরা মানে দুর্নীতিগ্রস্ত হয়ে গেলাম। তারপরে আমাদেরকে সেই জায়গা থেকে এইখান থেকে বিতাড়িত করবার চেষ্টা করলো, যখন পারলো না আমরা পুনরায় ফিরে এলাম, তখন আবারও একটা কেস দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। সেই কেসে আমরা প্রায় 9.5 বছর জেল খাটলাম। জেল কেটে আবারও এসেছি, আপনারাও এসছেন, দেখছেন আমাদের এলাকায় যারা আছে এইখানে যে আমরা বাড়িতেই আছি, এবং এখনও মানুষ আমাদের পক্ষে আছে, এই যে আমরা মুভমেন্টও করছি। আপনাদেরকে আপনি তো এখনো সিপিএম করেন, হ্যাঁ, কিন্তু এই যে আপনাদের যখন গ্রেপ্তার করা হলো,
এই গ্রেপ্তার করার পরে আপনাকে নিশ্চয়ই পুলিশের তরফ থেকেও কিছু বলা হয়েছে, না, সে অনেক অফার দেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, তৎকালীন সময়ের অফার এসপি। দেওয়া হয়েছে? হ্যাঁ, অফার দেওয়া হয়েছে। কারা অফার দিল? ভারতী ঘোষ এসপি তৎকালীন সময়ের, অনেক অফার। কি যারা আমরা বলেছে? ছিলাম তারা বলেছে এই পার্টিটা ছেড়ে দিতে হবে, টিএমসি করতে হবে, করলে তোমাদের এই সুবিধা দেবো আমরা, ছেলে মেয়ের পড়াশোনা, তোমাদের যাবতীয় যা ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু দেবো। তার জন্য কি করতে আজকে সে হবে? ভদ্রমহিলাই নেই, তার জন্য টিএমসি করতে হবে। কিন্তু আমরা যাইনি, যতদিন আছি সিপিএম পার্টিটাতে আছি, মাথা উঁচু করে বাঁচতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল কথা। কিন্তু এখন এই এলাকায় আপনাদের সংগঠন কেমন? এই এলাকায় সংগঠন ধীরে ধীরে বাড়ছে। আমরা এই কদিন আগে 27শে জানুয়ারি সেলিম দাকে নিয়ে একটা সমাবেশ করলাম লালগড়ে, তাতে দেখেছেন আপনারা যে লোকজন মোটামুটি এই এলাকা থেকে ভালোই এসেছে। মানে মানুষের ক্ষোভটা ক্রমশ বাড়ছে এদের দুর্নীতির বিরুদ্ধে। তাতে পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, আর রাজ্যের কথা তো ছেড়েই দেন। কিন্তু সিপিএম এর তো কোনো লাভ হচ্ছে না, কারণ সিপিএম এর যখন নির্বাচন হচ্ছে তখন সিপিএম এর ভোটগুলো কোথায় গেল? না, সিপিএম এর ভোটটা তো কংক্রিটাইজ, এরকম সিপিএম এর কোনো ভোট হয় না, হুম। ভোটটা পাবলিক দিয়ে দেয়। তাহলে সংগঠনে আমরা সেইভাবে যখন কাজটা করে বুথ স্তর পর্যন্ত নামাতে পেরেছিলাম, তখন ওই জনগণটা আমাদের পক্ষে ছিল। এখন ধরুন ভয় ভীতি, কিছুটা লোভ লালসার মধ্যে মানুষ এই জায়গাটাকে বেছে নিচ্ছে। আবার অনেক দিন পরে এখন ভাবছে যে এটা ঠিক নয়, এরা তো দুর্নীতিগ্রস্ত একটা দল, ফলে এদেরকে পাল্টানো দরকার। কিন্তু পাল্টিয়ে তার বিকল্প, আমরা বলছি বিকল্প হচ্ছে আমরা। কারণ আমরা রুটি রুজির প্রশ্নে আমাদের লড়াই। মানুষের দুটো কাজ আছে, মানে হাত আছে, কাজ দিতে হবে। আজকে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, এই এলাকার মানুষ কি করবে? দেখুন, শিল্প আছে কি এলাকায়? আপনি গোটা লালগড় চত্বর ঘুরুন, কিছু নেই। মানুষের কাজ হচ্ছে 100 দিনের কাজ হলে মানুষ সেই কাজটা করতে পারে, তার বাইরে কিছু নেই। সেগুলো বন্ধ হয়ে গেছে, দুর্নীতির দায়ী বন্ধ হয়েছে। আজকে প্রায় 2 বছর সুপ্রিম কোর্ট অর্ডার দিল, তারপরেও এটা চালু হচ্ছে না। তার জন্য আমরা ব্লকে ডেপুটেশন দিয়েছি, ব্লকে গিয়ে বলেছি আমরা এইসব বিডিও সাহেবকে যে এটা চালু করতে হবে। কিন্তু আমি আবার হারমা প্রসঙ্গে আসি। যেদিনকার পালাবদল হলো রাজ্যে, তারপর থেকে আরো কিছু খবর সামনে এলো। এই সিপিএম পার্টি অফিসগুলো থেকে নাকি প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া যাচ্ছে। এই যে সিপিএম পার্টি অফিস থেকে এত বন্দুক, এত অস্ত্র পাওয়া যাচ্ছে, এই খবরটা সামনে এলো এবং সেই ছবিও দেখানো হলো। এটা কি হয়েছিল? না, এটা এই এলাকায় তো হয়নি। এই এলাকায় কেন, কোথাও হয়নি এরকম। এরা ধরুন কিছুটা সাজিয়ে দিয়ে, এই ধরুন আজ এখান থেকে 20 কিলোমিটার দূরে, মানে যারা ওই ইয়েতে উঠে সাক্ষী দিচ্ছে, তারাও বলছে এরা কেউ মার্ডারের সময় ছিল না। আমি আপনাকে দেখাতে পারি এসব। কিন্তু তারা তো এটা জুড়ে দিয়েছে আমাদেরকে যে এরাই হচ্ছে মার্ডারার, তাই না? ফলত যে এই অস্ত্রটাকে কোথার থেকে আমদানি করে একটা ছবি দিয়ে দেখাচ্ছে। আপনি দেখেছেন ওই সুশান্ত দাকে কোথায়, আমাদের তৎকালীন সময় জেলা সেক্রেটারি দীপক দাকে কোথায় মেডিকেল কলেজে হাড় নিয়ে গিয়ে পার্টি অফিসের পিছনে, মীরবাজারের পিছনে ফেলে দিয়ে এটা জড়ানোর চেষ্টা। এটা চেষ্টা করছে অস্ত্র নিয়ে, এটা ছবি ছাপা দিয়ে কোথার থেকে এটা দেখিয়ে দিবে, এরকম তো কোনো ব্যাপার নাই। এটা এরা বরাবরই করে যায় ক্ষমতা আসার পর থেকে। আপনি ধরুন কোথাও একটা মাঠে কোনো অস্ত্র পাওয়া গেছে, সেখানে আমরা দেখেছি খলিল উদ্দিনকে চেষ্টা করেছে যুক্ত করে দেওয়ার ওই কেসটাই, ইন্টারোগেট করেছে, জেলে আছে, তারপরও গিয়ে যে কোথার থেকে অস্ত্রটা এলো, ইয়েতে এলো বেলাটিগড়ি অঞ্চলে। মানে এরকম একটা এদের চিন্তা ভাবনা যে এদেরকে কত কেসে যুক্ত করা যায়, যাতে এরা আর বেরিয়ে এসে না পার্টিটা করতে পারে। এই জন্য এটা এরা করে থাকে মূলত। তাহলে তো আর একটা বিষয়, যে যখন একদিকে মাওবাদীরা তারা আপনাদের সঙ্গে লড়াই হচ্ছে, আপনাদের টার্গেট করা হচ্ছে, আপনারা আক্রান্ত হচ্ছেন, যেটা নেতৃত্ব বারবার করে বলে আসছে, তার জন্য যে ক্যাম্পগুলো করা হচ্ছে, সেই শব্দটা আবার যে হারমাত ক্যাম্প। তো এই হারমাত ক্যাম্প বা যে ক্যাম্পগুলো রয়েছে, সেখানে কখনো মাওবাদীরা আক্রমণ করেছে? সেখানে হ্যাঁ, করেছে। আপনারা কিভাবে আবার নিজেদেরকে রক্ষা করেছিলেন? না না, বা সেই মাওবাদীরা যখন ওখানে আক্রমণ করেছে তখন তো এখানে যৌথ বাহিনী চলে এসছে, ঠিক আছে? এবং এই ক্যাম্পগুলো এমন কোনো দূরে ছিল না,
ধরুন ধরমপুরে, এই যে আমাদের পাশে ধরমপুর সিআরপিএফ ক্যাম্প, আমরা সবাই এসে কিন্তু আমি আমার বাড়িতেও থাকতে পারিনি, এই পাশের বাড়িতে ছিলাম, সবাই মিলে ছিলাম। তাহলে পুলিশ এসছে, যৌথ বাহিনী এসছে, টহল দিয়েছে, তখন কিন্তু আর এরকম আক্রমণটা এদিকে হয়নি। আক্রমণ যা হয়েছিল সব আপনার ওই পাশে হয়েছিল, যখন কিনা মানে ওই সদর ব্লকের ওই দিকটাতে, মাঝে মাঝে জঙ্গলের লাগোয়া এলাকায় সিআরপিএফ ক্যাম্পও অ্যাটাক হয়েছে, তাহলে এটা শেল্টার হাউস আর কি। শেল্টার হাউস। মানে এবং এটা পুলিশকে সঙ্গে নিয়ে চেষ্টা করেছি আমরা, যে তৎকালীন সময়ে যে মানে পুলিশ ছিল বা যৌথ বাহিনী ছিল, তারাও আমাদেরকে বলেছে যে আপনারা গ্রামে থাকুন, কোনো সমস্যা না, আমরা দেখছি। মানে শেল্টার হাউসটার নামটাই হারমাদ হারমাদ ক্যাম্প এরা করে দিয়েছে, যে প্রচুর অস্ত্র আছে সেখানে, এইসব নিয়ে আছে। মানে মিথ্যা প্রচার করলে যা হয়, বইবিলসিও কায়দায় যেমন মিথ্যা বলতে বলতে মিথ্যাটাকে সত্যি করে দেয়, সেরকম এদের সিস্টেম। তাহলে একটা বিষয় বলুন, যে 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 শেল্টার হাউস একদিকে রয়েছে, অন্যদিকে আক্রমণও হচ্ছে, তাহলে তৎকালীন পুলিশের ভূমিকাটাকে আপনি কি বলবেন? কিভাবে তার পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশের ভূমিকা ধরুন, আমাদের সঙ্গে তো আমরা যেমন মানে আমাদের কমরেডরা খুন হয়েছে, পুলিশও কিন্তু খুন হয়েছে। আপনি ধরুন এইখানে দুজন ছেলে ওই আপনার পুলিশের মোটর বাইকে করে লালগড় যাচ্ছিল, তুলে নিয়ে গিয়ে আজও তাদের লাশ পাওয়া যায়। সুজিত পন্ডাকে দিন দুপুরে, মানে এটা তো আপনি যে বলছেন শেল্টার ক্যাম্পগুলো, সেখানে এসে তো এটা করতে পারছে না। কিন্তু ধরুন এই যে আমাদের সুজিত পন্ডা বা শালকু সোরেন, এদেরকে যে মারলো, এরা বাড়িতেই মারলো, ঠিক আছে। কেউ হয়তো দুজন আসছে মোটর সাইকেলে, এসে গুলি চালিয়ে দিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা সিস্টেম ওরা চালু করলো। এটা এরা বললো যে মাওবাদীদের সঙ্গে যৌথভাবে, টিএমসি মাওবাদী যৌথভাবেই কিন্তু এটা করেছিল, এবং প্রচুর ছেলে খুন হয়ে গেছে, 16-17টা ছেলে এখানে একদিনেই প্রায় 12-13 জন আমাদের শালবনি থেকে রাত্রেবেলায় তুলে নিয়ে গেছে, আজও তাদেরকে পাওয়া যায়নি, লাশ গায়েব হয়ে গেছে। কিন্তু এটা তো ঠিক যে ওই সময়ের যে পুলিশের যে ভূমিকাটা নেওয়া উচিত, সেটা নেয়নি, পুলিশ ভয়ে পাচ্ছে না। এটা কি পুলিশের ব্যর্থতা ছিল, প্রশাসনের ব্যর্থতা ছিল? প্রশাসনের ব্যর্থতা বলতে দেখুন, এখন সবাই তো তখন মানুষ, প্রশাসন তো বামফ্রন্ট সরকার। হ্যাঁ সবাই তো মানুষ। তাহলে আমাকে যদি কেউ গুলি করতে আসে, আমি দৌড়ে হলে পালিয়ে যাব। তবে পুলিশও ভেবেছে যে তখন তৎকালীন সময় একটা থানা যদি আপনার 6 মাস 7 মাস বন্ধ রেখে দেয়, তাহলে কি অবস্থা বুঝতে পারছেন। খুলতে দেয়নি, খাবার নেই, জল নেই, যারা পোস্টিং হচ্ছে তারা এখান থেকে বাড়ি যাওয়ার পক্ষে তাদের পক্ষে খুবই দুর্বিষহ যন্ত্রণা হয়ে উঠেছিল। এইটা করার কারণটাই হচ্ছে যে বামফ্রন্টটাকে খতম করতে হবে। বামফ্রন্ট খতম হয়ে গেছে, দুর্নীতির রাজ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, না আছে মাওবাদী, না আছে কিছু। যারা মাওবাদী তৎকালীন সময় গুলি করেছে, আপনি চলুন, কতগুলো পুলিশ আছে দেখবেন, সবাইকে চাকরি দিয়ে দিয়েছে পুলিশ, তারাই করছে এইসব লোকই। এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে আপনাদের নামের আগে যে বিশেষণটা জুড়ে দেওয়া হয়েছিল হারমাদ, সেটা যখন আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের মধ্যে যখন এই নামটা প্রচার হয়ে যাচ্ছিল, তখন এই বিষয়টা আপনার কিরকম লাগতো, যে প্রত্যেকে এই বিষয়টাকে প্রচার করে দেওয়া হচ্ছে? এখন রাজনীতি করতে গেলে অনেক রকমই বিশ্লেষণ যোগ হবে, তা নিয়ে তো ভাবলে হবে না। কারণ আমাকে কেউ হারমাত বলবে, কেউ আরও কিছু বলবে, তার জন্য আমাদের কিছু যায় আসে না। আমরা মানুষের কাজ করি, মানুষের রুজি রুটির প্রশ্নে আমরা লড়াই করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখনও মনে করি, এই গ্রামে গোটা আপনি ঘুরে দেখুন, যদি কেউ কিছু বলতে পারে যে এ দুর্নীতি করেছে বা এ এরকম লোক ছিল বা এইসব গোটা আমাদের যারা লিডারশিপ আছে তাদের বিরুদ্ধে এরা যা যা বলেছিল, কিছুই কিন্তু প্রমাণ করতে পারেনি। এই যে হারমাদ যাদেরকে বলা হতো, এই যে যারা হচ্ছে ধরুন এই তাদের পারিবারিক সামাজিক জীবনে বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ প্রচার মাধ্যম প্রচার করেছে, তাদের সম্পর্কে মানুষের ধারণা তৈরি হয়েছে, তো এই হারমাদ নাম বয়ে বেড়ানোটা এটা কিরকম? মানে যাই হোক, নামের আগে হারমাদ যুক্ত করে দেওয়া, এটা তো প্রচুর প্রচার হয়েছে, এইটা বয়ে বেড়ানোটা কেমন? দেখুন, হারমাদটা হচ্ছে এখন ইতিবাচক শব্দ, কেন? নেতিবাচক নয়। তার কারণটা হচ্ছে যে আমাদেরকে যারা হারমাদ বলেছে, তারা কিন্তু আমাদেরকে চোর বলতে পারেনি।
আমরা কিন্তু গর্বের সাথে মাথা উঁচু করে এই এলাকায় ঘুরতে পারছি। আমাদেরকে কেউ বলে যে হারমাত যাচ্ছে এই একটা চোর, আজও কিন্তু এটা বলতে পারছে না। তাহলে আমরা কিন্তু গর্বের সঙ্গে এটাকে বলতে পারি যে আমাদেরকে ওই বিশ্লেষণটা যোগ করলেও আমাদেরকে কেউ মানে ইয়েতে বলতে পারছে না যে এই হারমাত যাচ্ছে, এ চোর, এ ডাকাত, এ কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে বা ইয়ে করেছে, এটা কেউ বলতে পারছে না। ফলেই এখন আমরা ভাবছি যে এটা নেতিবাচক না, এটা ইতিবাচক। লালিতবাবু, আর একটা বিষয়, যে ভোট তো আবার চলে এলো, তো এবার ভোটে কি হবে, কি মনে হচ্ছে? দেখুন, আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমাদের পরিকল্পনা করে আমাদের সংগঠন তো একটু মানে দুর্বল হয়েছে, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা ফিরে আসার পরে এই এলাকায় ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যে যাতে পার্সেন্টেজটা আমাদের বাড়ানো যায়, এবং তার জন্য আমাদের বুথ কমিটি থেকে একবারে ব্লক স্তর বিধানসভা কমিটি পর্যন্ত আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের একটা সমাবেশ হয়েছে, তারপরে আমরা একটা দইজুড়িতে প্রোগ্রাম করেছি সব কর্মীদেরকে নিয়ে। আবারও 6 তারিখে একটা আমাদের প্রোগ্রাম আছে। এই সব করে আমরা চেষ্টা করছি যে আমাদের পক্ষে মানুষটাকে নিয়ে আসার, এবং মানুষ চাই কিন্তু যদি ফ্রেশলি ভোট হয় তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট আমরা করতে পারবো। লালিতবাবু, একটা বিষয়, যে যেভাবে প্রথম তো একটা তো ঠিক যে আপনাদের একটা শক্তিশালী সংগঠন এখানে ছিল, এবং সেই শক্তিশালী সংগঠনটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার অন্যতম কারণ, প্রতিপক্ষ যতই না থাকুক, তার কারণ আপনারা বলছেন যে মাওবাদীদের আক্রমণ ছিল, কিন্তু তখনও তো আপনাদের সংগঠন মজবুত ছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মাওবাদীরা এলো, তারা অঙ্কুর থেকে আস্তে আস্তে বড় বৃক্ষে পরিণত হলো। সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আপনারা এখন কিভাবে সংগঠন তৈরি করার কথা ভাবছেন? না, বিষয়টা হচ্ছে যে তারা এলো, আমাদের সংগঠনটা যে আসার সঙ্গে সঙ্গে ভেঙে গেছিলো এরকম তো না। তারা খুন খারাপি যখন শুরু করলো, একটা আতঙ্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করলো। আতঙ্ক তৈরি করে তারা চেষ্টা করলো যে সবটাকে নিয়ে, এবং এটা তো অ্যাকচুয়ালি মাওবাদীরা না, কারণ মাওবাদীরা, কিষাণজিও বলছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। তাহলে একটা বিরাট ডিল, এই যে ডিল কার সঙ্গে কার হচ্ছে এটা নিয়েই কিন্তু, এই ডিলটা নিয়ে ওরা এগোলো, এগিয়ে বললো সিপিএমটাকে খতম করে দাও, খুন করো, এসব হয়েছে। তারপর অনেকটা সময় নদীতে অনেক জল গড়িয়ে গেছে, আমরাও কিন্তু ধীরে 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 পা ফেলতে শুরু করেছি। আমাদের সংগঠনকে আস্তে আস্তে করে বুথ স্তর থেকে একবারে জেলা স্তর পর্যন্ত চেষ্টা করছি যতটা সাজানো যায়, মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়ানো, মানুষের রুটি রুজি প্রশ্নে মানুষকে বলা যে আমরা এটা চাইছি, আমরা বিকল্প এইটা, আমাদের বিকল্পটা তো মানুষের কাছে হাজির করতে হবে। তাহলে আমরা কিন্তু হাজির করছি যে আমরা রুটি রুজির প্রশ্নে লড়াই চাইছি, আমরা মানুষের দুটো শক্ত হাত আছে, কাজ দিতে হবে, তাই আমরা বলছি কাজ চাই। সেই জন্যে আমরা এই এলাকায় আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছতে পারছি এইসব নিয়ে। ফলে আমাদের বিভিন্ন যে সংগঠনগুলি আছে সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে এই যে বিধানসভা নির্বাচন আসছে যাতে করে ইতিবাচক একটা সাফল্য আমরা পাই, সেই চেষ্টায় আমরা আছি। আর একটা বিষয়, যে আপনাদের বললো যে আপনাদের অনেক অফার দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, ভারতী ঘোষ একেবারে অফার নাম দিয়েছিলেন বলছি তো। তৃণমূলে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন বারবার করে বলা হচ্ছে যে সিপিএম বুড়োদের দল, তারপরে এক ঝাঁক তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা হয়েছে। সেখানেও কিছু নেতা তারা দল বদল করে অন্য জায়গায় চলে যাচ্ছে। যে এই ভারসাম্যটা, অর্থাৎ একদিকে দলের যারা আপনারা সিনিয়র নেতা তারা আপনারা দলে রয়ে গেলেন, আর তরুণ নেতা তারা দল ছেড়ে চলে যাচ্ছে, কোথাও কি এই ভারসাম্যটার মধ্যে ঠিক মনে হচ্ছে? দেখুন, বিকল্প তো একটা থাকবেই। এক ঝাঁক তরুণকে নিয়ে এসছে, বৃদ্ধাতন্ত্রের অবসান ঘটিয়ে বলছে বামফ্রন্ট এগোচ্ছে, এটা কিন্তু সহ্য হচ্ছে না। ফলে সবার চিন্তা ভাবনা কিন্তু এক নয়। এক ঝাঁক এসছে, তার মধ্যে একজন হয়তো চলে গেছে, একজন যেতেই পারে। এখন ধরুন 50 বছরের এমএলএ রেজ্জাক সাহেব, তিনিও গেছেন, মন্ত্রীও হয়েছেন, তারপরে বিছনায় শুয়ে কান্নায়, আমরাই দেখলাম ভিডিওতে, সে যে কত বড় ভুল করেছে সেটা বুঝতে পারছে। তাহলে আজকে আপনি বলুন যে এক ঝাঁক তরুণকে যেমন নিয়ে এসছে, গোটা রাজ্য জুড়েই কিন্তু বামপন্থীরা একটা মারাত্মক লড়াইয়ের ময়দানে আছে এই তরুণ মুখগুলোকে সামনে নিয়ে। তার মধ্যে কেউ একটা বিকল্প ভাবনা ভাবছে, কেউ হয়তো টোপ গিলছে,
কেউ হয়তো বলছে যে আমি এখান থেকে সরে গিয়ে আরও অন্য জায়গায় ভালো হব, মন্ত্রী হব, এই শান্তি হব, এইসব নানা রকম এমএলএ হব, অনেক চিন্তা ভাবনা আছে। সেই জন্য তারা এক আধজন চলে যাচ্ছে, তাতে তো পার্টির কিছু ক্ষতি হবে না। আমার শেষ প্রশ্ন, আবার ভোট আসছে, আপনার প্রচারে যাবেন, আবার কোনো পক্ষ আপনাদের হারমাত বলবে বা প্রার্থীকে বলবে বা যারা ওই লাল ঝান্ডা তলায়, তবে তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি গুটিয়ে যাবেন নাকি বলবেন আমরা গর্বিত হারমাত? না, আমরা গুটিয়ে কেন যাব? আমাদেরকে তো আমাদের কাজটা আমাদের করতে হবে। আমরা আমাদের পার্টির যা কর্মসূচি তা আমরা পালন করব। কে হারমাত বলল আমাদের, কে বলল না, সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। কিন্তু কেউ আমাদের গোটা এলাকায় দাঁড়িয়ে চোর বলতে পারবে না। এই জন্যে আমরা গর্বিত। এটা নিয়ে আমরা মানুষের কাছে প্রচারে যাব। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার। আমরা কথা বলছিলাম একজন হারমাদের সঙ্গে এবং প্রত্যেকটা সময় তিনি বুঝিয়ে দিচ্ছিলেন যে হারমাদ মানে কি। আপনারাও শুনলেন যে হারমাদ মানে কি, আপনারা দেখলেন হারমাদ কেমন দেখতে হয় এবং এরকম অনেক বিষয় তিনি তুলে ধরলেন যা রাজনীতির অলিতে গলিতে সহজে খুঁজলে পাওয়া যায় না। জঙ্গলমহলের রাজনীতি শহরের মতো নয়। জঙ্গলমহলে কীরকম রাজনীতি হয়েছিল, বর্তমানে কেমন হয়, ভবিষ্যতেই বা কীরকম পরিকল্পনা রয়েছে তিনি বললেন। এই সবুজ জঙ্গল আবার পলাশের মতন লাল হবে এমন আশা রেখেই রাজনীতি করে যাচ্ছেন ডালিম পান্ডেরা। দেখা যাক ভবিষ্যতে সেটা কতটা সফল হয়। আর আপনারাও আমাদের সঙ্গে যুক্ত থাকুন এরকম ভিডিও দেখার জন্য। চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।